আমলারা যে চক্রান্ত করবে এটি একটি শিশুও জানে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানে না। কাজেই আমার মনে হয় সচিবালয়ের আগুন আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার একটা চেষ্টা, এরপরে বড় আগুনের জন্য আপনি প্রস্তুত হন। বাংলাদেশ আওয়ামী লীগ 15 বছর শাসন করেনি, যেটা করেছে সেটা মাফিয়া লীগ। সেই মাফিয়া লীগে এই প্রশাসনের ক্যাডাররা ছিলেন, সামরিক বাহিনীর কর্মকর্তারা ছিলেন, ব্যবসায়ীরা ছিলেন, গণমাধ্যমের লোক ছিলেন, এরকম অনেকে ছিলেন, র্যাব পুলিশ তো ছিলেনই। কাজে একটা মাফিয়া লীগকে আমরা ক্ষমতা থেকে সরিয়েছি। এখন এই যে আপনি একটু আগে যে এই যে 7 সদস্যের কমিটি করা হয়েছে, 7 দিন পরে রিপোর্ট দিবে, আমার শুনে মনে হচ্ছিল শেখ হাসিনা ক্ষমতায়। কেননা ডক্টর ইউনূস সরকারের আচরণকে আমি শেখ হাসিনার আচরণ হিসাবেই দেখছি। উনি যখন নির্বাচন কমিশন গঠন করেন সেই আইনে করেছেন যেটা শেখ হাসিনা করে গেছেন। শেখ হাসিনা পালিয়ে যেতে পারেন, তার আইন পালিয়ে যায় না। উনি যে দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন সেটি শেখ হাসিনার পরিণত আইনে করেছেন। লজ্জা লাগে না গণ অভ্যুত্থানের পরবর্তী সরকারের এগুলো করতে? এর কারণ কি জানেন? এদের আসলে সে ব্যক্তিত্ব নাই। আমরা যতই তাদেরকে বড় মাপের মানুষ বলি, ব্যক্তিত্বপূর্ণ ভাবতে চেষ্টা করি, শিক্ষিত রুচিবান ভাবতে চেষ্টা করি, শাসন করার অভিজ্ঞতা তাদের নেই। এবং বাংলাদেশের মতো একটা দুরূহ রাষ্ট্রকে এবং শেখ হাসিনার ফেলে যাওয়া একটি অকার্যকর রাষ্ট্রকে কি করে শাসন করতে হবে সেটি তারা শেখেননি। দেখুন, এই আমলাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনি কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। আমলারা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু। সামরিক এবং বেসামরিক আমলা, দুটি আমলার কথাই কিন্তু আমি জোর দিয়ে বলছি। এটিকে ভাগ করে আলাদা করবেন না। সামরিক বাহিনীতে কোনো সংস্কার আমরা এখনো দেখিনি। কি হয়েছে, কে কাকে পদোন্নতি দিয়েছেন, পদচ্যুত করেছেন, এগুলো তাদের নিজস্ব খেলা। সামরিক বাহিনীর সংস্কার করতে হবে সামরিক বাহিনীর বাইরের কাউকে দিয়ে। বেসামরিক প্রশাসনের সংস্কার করতে হবে, এটি আমরা দীর্ঘদিন বলে এসেছি, এই বেসামরিক প্রশাসনের বাইরের কাউকে দিয়ে। দেখুন, নিজেরা সংস্কার করলে ওটি কোনো সংস্কার হয় না। এটি বাংলাদেশের আমলারা আমাদেরকে এখন গান পয়েন্টে নিয়েছেন, চ্যালেঞ্জের মুখে রেখেছেন। তারা সবচেয়ে দুর্নীতিবাজ। তারা, আপনার মনে আছে ক্যানাডাতে সেকেন্ড হোম কারা করেছিলেন? রাজনীতিবিদরা করেছিলেন, ব্যবসায়ীরা করেছিলেন এবং আমলারা করেছিলেন। গত 15 বছরের দুর্নীতির সবচেয়ে বড় সুবিধাভোগী কিন্তু এই আমলারাই। এবং আপনি দেখবেন যে এই যে চুক্তিগুলো হয়েছে বিশেষ করে ভারতের সাথে, সেই চুক্তিগুলো গোপন রেখেছে কারা? কারা আমাদের সরকারগুলোকে জনবিচ্ছিন্ন করে ফেলে? কারা আমাদের সরকারগুলোকে জনবিরোধী সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে? কারা আমাদের জনগণকে ক্ষমতা কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেয়? এদের শাস্তির কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। এবং আপনি সেই সমস্ত শাস্তি যেন নিশ্চিত করতে না পারেন, ওই জন্য আপনাকে চোখ রাঙানো হচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে তারা মহাসমাবেশ করবেন এবং তারা কিন্তু সরকার পতনের হুমকি দিচ্ছেন পরোক্ষভাবে। এবং এদের পথ অনুসরণ করার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোকানরা বসে রয়েছেন। তাদের সময়ে, তাদের টাকা পয়সায় যেই সমস্ত সংগঠন, যেই সমস্ত অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল তারা রয়েছেন। আমি ডে 1 থেকে বলে আসছি, 5 তারিখের পর থেকে এই আমলাতন্ত্র এই সরকারের সবচেয়ে বড় বাধা হবে এবং এই সরকারের সমস্ত ব্যর্থতার কারণ হবে এরা। কিন্তু তারা বলবেন সরকার ব্যর্থ হয়েছে, আমরা ব্যর্থ হইনি। আমরা চেষ্টা করেছিলাম সরকারকে সুপথে পরিচালিত করতে। অতীতে তারা এই সব কথা অনেকবার বলেছেন। এগুলো তাদের মুখস্থ বিদ্যা। করণীয় কি? দেখুন, করণীয় একটাই, আপনি তার সাথে কঠোর হবেন। আপনি তার 15 বছরের আমলনামা ডেকে পাঠান। 15 বছরের আমলনামায় আপনি দেখতে পাবেন হেন কাজ নাই, অপরাধ নাই এবং অনিয়ম নাই তারা করেন নাই। তারা ঘুষ নিয়েছেন, তারা দুর্নীতি করেছেন, তারা খারাপ নীতি প্রণয়ন করেছেন, তারা সরকারকে বিপথে পরিচালিত করেছেন, তারা জনগণের ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করেছেন। আপনি দেখুন, একটা লক্ষ লক্ষ কর্মকর্তা লাগে, কর্মচারী লাগে একটি নির্বাচন করতে। আপনি 3টি নির্বাচনে আপনি হাজির করতে পেরেছেন কারা ছিলেন রিটার্নিং কর্মকর্তা, কারা ছিলেন এইসবের দায়িত্বে? তার কোনো শাস্তি আমরা দিয়েছি? আমরা একটা গুম খুনের শাস্তি জানি, ফৌজদারি অপরাধের শাস্তি জানি। নির্বাচন গুম করার শাস্তি কি? সেই অপরাধে কিন্তু শেখ হাসিনা অভিযুক্ত, ভারত অভিযুক্ত এবং এই আমলারা অভিযুক্ত। এবং যে সমস্ত সামরিক কর্মকর্তারা ওই পচা নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছিলেন যোগ সাজসের ভিত্তিতে তারাও অভিযুক্ত, যেমন আইন শৃঙ্খলা বাহিনী অভিযুক্ত। এখন আপনি দেখুন সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে, এটি বুঝতে 7 দিন লাগে না। এটি কমন সেন্স আলা যে কেউ বুঝতে পারছেন। আমরা 3 জন এখানে বসে বলতে পারছি 3টি জায়গায় আগুন লেগেছে, শর্ট সার্কিট একসাথে ঘটে, বিদ্যুৎ কি এভাবে নিয়ন্ত্রিত হয় বা ইলেকট্রনিক যন্ত্রপাতি কি এভাবে কাজ করে? করে না। কেন আপনি 7 দিনের জন্য করেছেন? 7 দিন মানে বুঝতে পেরেছেন
7 দিন মানে হচ্ছে এটা ধামাচাপা দাও। 7 দিন মানে আপনি যারা নাশকতাটি করেছেন তাদেরকে দিয়ে কমিটি গঠন করেছেন। এখন সেই কমিটি আপনাকে কি রিপোর্ট দিবে যে আমরা এই কাজটি করেছি? তার মানে হচ্ছে যে এটি আইওয়াশ, এটি অক্ষমতা প্রকাশ করে একটি সরকারের যে সাহস থাকার কথা, কঠোরতা থাকার কথা, সেটি হয়নি। এবং মনে রাখবেন কার সাথে আপনি এই কৌশল অবলম্বন করছেন, সবচেয়ে চতুর শ্রেণীর পেশাজীবীদের ব্যাপারে। এদের মতো এরা 200 বছরের শাসন থেকে শিখেছে কি করে ডিভাইড অ্যান্ড রুল করতে হয়, কি করে রাজনীতিবিদদের ভয় দেখাতে হয়। আর এই সরকারে যে সমস্ত লোকজন আছে তারা কোনোদিন রাজনৈতিক ডিসিশন নেয়নি। তারা বিভিন্ন এনজিও চালিয়েছেন, তারা নিজেদের ভেতরে একে অন্যের সম্পর্ক করেছেন, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা স্বৈরাচার হিসাবে কেউ কেউ পরিচিতও ছিলেন। কাজেই এই যে রাষ্ট্র ক্ষমতায় আমরা তাদেরকে বসিয়েছি, 5ই আগস্টের আগে তারা কোথায় ছিলেন? 70% 80% লোককে আমরা বিপ্লব বললেও হয়তো তারা বুঝতে পারবে না কোন বিপ্লব। হয়তো রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব মনে করবেন। বাংলাদেশের বিপ্লব এটি তারা ঢাকায় বসে টের পাননি, কেননা তাদের গায়ে তো কেউ আগুন দেয়নি, তাদেরকে কেউ গুলি করেনি, তাদের সন্তানরা গুম হয়নি, তাদের সন্তানরা 1500 ছেলে মেয়ে জীবন দেয়নি। তাকে আপনি ডেকে এনেছেন পদাধিকার বলে। এখন তার কি কাজ ছিল? তার কাজ ছিল বাংলাদেশ রাষ্ট্রকে টেনে তোলা এবং ট্র্যাকে তুলিয়ে নির্বাচনের দিকে নিয়ে গিয়ে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দেওয়া। আমলারা যে চক্রান্ত করবে এটি একটি শিশুও জানে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার জানে না, অন্তর্বর্তী সরকার জানে না। কাজেই আমার মনে হয় সচিবালয়ের আগুন আপনাকে ঘুম থেকে জাগিয়ে তোলার একটা চেষ্টা, এরপরে বড় আগুনের জন্য আপনি প্রস্তুত হন, কিংবা আগুন জ্বলতে পারে সেরকম উৎস সচিবালয়, সেটিকে আপনি নিয়ন্ত্রণ করুন কঠোর হাতে।